শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ভূতের রাজা, রচনা হেমেন্দ্র কুমার রায়ের। শুরু করছি আমাদের আজকের গল্প। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় 30 মাইলের ওপর পথ পার হতে হবে। পাহাড়ে পথ, এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয়। সকালবেলায় বেরুলেও মাঝপথে সন্ধ্যা হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার শিকার কুঠি ছিল। রাজা বা তাঁর বন্ধুরা শিকারে বেরুলে এই কুঠি হতো তাঁদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল, তাঁকে গিয়ে অনুরোধ জানালাম শিকার কুঠিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোঁজবার ঠাঁই দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুঠি খালি পড়ে আছে। আপনি এক রাত কেন, 1 মাস থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলার সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন। কুঠিতে আরো ঘর আছে, আপনারও থাকবার অসুবিধা হবে না। কিন্তু কিন্তু কি? কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুঠির পাশেই শালবনের ভেতরে সাঁওতালিদের এক ভুতুড়ে দেবতা আছে। সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালিরা পর্যন্ত সন্ধ্যার পর ওপাড়া মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতরে ঘুমোতে আসে। আমি হো হো করে হেসে বললাম, বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা, আমি রাজি। ম্যানেজার বললেন, আমি অবশ্য সব ছেলে মানুষের কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকারকুঠিতে পৌঁছলেন। ডুলি বেয়ারারা বলে গেল মাইল 3 তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠের বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, তুমি কোথায় যাচ্ছ? এই যে গুপ্ত যে, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি। তুমি? আমি হোমে যাচ্ছি। তুমি কি আজ এখানে থাকবে? হ্যাঁ সাহেব। বেশ বেশ, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে, এ ভালোই হলো। 2 জন কেন সাহেব? 3 জন। 3 জন? আবার কে? তুমি কি আমার আর্দালির কথা বলছো? ও, তাকে আমি মানুষের মধ্যে গণ্য করি না। না সাহেব, তোমার আর্দালির কথা বলছি না। তবে কি কুঠির দারবানের কথা ভাবছো? না, সে রাত্রে এখানে থাকে না। না না, আমি দারবানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালিদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন? টেলর হেসে বললেন, হ হ, শুনেছি বটে। তা সে রূপকথার এক বর্ণ আমি বিশ্বাস করি না। তুমি করো নাকি? করলে একলা এখানে রাত কাটাতে আসি। টেলর পাইপে 3-4টে টান মেরে বললে, দেখো গুপ্ত, সাঁওতালিদের এই দেবতাটাকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর 2টি নেই। তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব। আমার বন্ধুরা দেখলে খুব তারিফ করবেন। আমি হেসে বললাম, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুঠির ভেতরে শুতে আসবেন না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি, তার আড্ডা কোথায়। টেলার আঙুল দেখিয়ে বললে, ওই যে ওইখানে, মিনিট খানেকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেলুম। কুঠির পাশে অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ায় একটা পাথরের ঢিপির ওপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলুম। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মাপে মানুষের মতন বটে, কিন্তু তার মুখ দানবের মতন প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর! দেখলেই বুকের কাছটা ছ্যাঁত ছ্যাঁত করতে থাকে। মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে, কান দুটো হাতির মতন, মুখখানা খানিক সিংহ আর খানিক ভল্লুকের মতন। দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতো জ্বলছে। হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভিতর থেকে
রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একখানা লিকলিকে সরু বাঁখারির ওপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাত্রার মতন কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে ও খানিক হলদে। ভাবলুম, এ মূর্তি যদি সত্য সত্যই রাত্রে কুঠির ভিতরে ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম হে জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলুম। টেলর পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল। আমাকে দেখে সে বললে, খুব ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো। সত্য কথা, পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্ঠী পাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেলরের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি। এখন টেলর তার ঘরে শুয়ে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সে ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করি, আজে বাজে নানান কথা ভেবে তত তারা মনের ওপর চেপে বসে, নরম মাটির ওপরে ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরছে ঝমঝম ঝমঝম। মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হা হা করে উঠছে, যেন কোনো আহত আত্মার কান্না। চারিদিক থেকে বনের গাছপালাগুলো মর্মর শব্দ করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতর থেকে একবার শুনলাম হায়েনার অট্টহাসি, একবার শুনলাম শৃগালদের মরা কান্না, একবার বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার ওপর দুমদুম করে আঘাত হলো। ধর্মর করে আমি বিছানার ওপরে উঠে বসলাম। সে কি আসছে? দরজার ওপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়ই। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজে লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি। এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় গান শুনলাম। এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতালি গান গাইছে। কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কে সাঁওতালি মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপরে ঘন ঘন আঘাত হলে, এবারে আরো জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এই যে সত্য সত্য একে দরজা ঠেলছে আর ঠেলছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখানে ঘুমোতে এসেছে? আবার গান শুনলুম, এবারে আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপরে। সে তীব্র ক্ষণক্ষণে গলার গান। হঠাৎ উল্টো বিপদ। কুঠির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভিতরে বাহিরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি, এমন সময়ে শুনলাম, গুপ্ত গুপ্ত, ভগবানের দোহায় দরজা খোলো, দরজা খোলো শিগগির। এ তো টেলরের গলা। আহ, বাঁচলুম। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। টেলর হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকে পড়ল, তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললাম, মিস্টার টেলর, কি হয়েছে? এত রাত্রে কি দরকার তোমার? টেলর দেয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে, গুপ্ত, আমার ঘরের দরজায় ক্রমাগত কে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে? আমি বললাম, না না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজা কে নাড়ছে আর গান গাইছে, ওই শোনো। দুমদুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড আঘাত হলো, সেই সঙ্গে সেই গান। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপরে আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল।
সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলাম বারান্দার ওপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কেউ কেউ ও ও কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলরের বন্দুক ঝুম করে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা সাঁত করে বারান্দার একপাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলর চেঁচিয়ে উঠল, গুপ্ত গুপ্ত, জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলর মনে করে বাঙালি কাপুরুষ। সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি দরজার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলাম। টেলর টলতে টলতে আমার বিছানার ওপর বসে পড়ে বলল, গুপ্ত, কিছু মনে করো না, আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো। বাইরে আবার কে গাইলে, সকালবেলা। কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছেই। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালুম। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরাটোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যত দূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারই ভিতরে এসে পড়েছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো। কোথায় পশুপক্ষী, কীটপতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের ওপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোন অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল। কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলুম, এই এই, কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরুলো। কে তুই? আমি ঠাকুরের পূজারি। ঠাকুর? কে ঠাকুর? যিনি ওই শালবনে থাকেন। এখানে কি করছিস? ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমোতে আসেন, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি। কাল রাতে তুই দরজা ঠেলেছিলি? আমিও ঠেলছিলাম, ঠাকুরও ঠেলছিলেন। আর গান গাইছিল কে? আমি। এমন সময় টেলরও ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বলল। টেলর তো শুনেই মহাখাপ্পা। ঘুষিয়ে পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাবা মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল। টেলর বললে, রাস্কেলকে ধরতে পারলে একবার দেখিয়ে দিতুম। ওহ, সারা রাত কি অশান্তিতেই কেটেছে। আমি বললাম, যাক, যা হবার তা তো হয়ে গেছেই। এখন আমাদের কি উপায় হবে? কুঠির দারবানও এলো না, ডুলি বেয়ারারাও এই দুর্যোগে বোধহয় আসবে না। আমরা যাব কেমন করে? টেলর বললে, আমাকে যেমন করেই হোক আজ যেতেই হবে। বোম্বে যাওয়ার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতুম, কিন্তু আমার 2 সিটার গাড়ি। আমি আবার আরদালি, তুমি তোমার চাকর আর তোমার মালপত্র অতটুকু গাড়িতে তো ধরবে না। কাজেই তোমাকে ফেলে রেখেই আমাকে যেতে হবে। আরদালি। টেলরের আরদালি এসে সেলাম করলে। টেলর বললে, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। আমি বললুম, তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? টেলর বললে, নিশ্চয়ই, আমার যে কথা সেই কাজ। আবার রাত এলো। বৃষ্টি এখনো থামেনি। আমি এখনো কুঠিতে বন্দি হয়ে আছি। টেলর চলে গেছে এবং যাবার সময়ে সাঁওতালিদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুঠির ভিতরে ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না। একখানা ইংরেজি নোভেল বার করে পড়তে বসলুম। ঘণ্টা দেড়েক পরে তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি এমন সময়ে শুনলাম বাইরের সিঁড়ির ওপরে আওয়াজ হলো ঠক 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 ঠক, ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাছ বরাবর এলো। তারপর দরজার ওপরে শুনলাম ধাক্কার পর ধাক্কা। কি আপদ! টেলর তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে। এ আবার কে জ্বালাতে এলো? নিশ্চয় সে সাঁওতালি পুরুত বেটা। সে হতভাগা রোজ রাত্রে এখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় কুঠির ভিতরে ভূতের রাজা শুতে আসেন। ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল। একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই,
তারপর মনে হলো সে কাজটা ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাত্রে একলা আমি এখানে আছি, যদি কোনো দুষ্ট লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজার এক জায়গায় একটা ছেঁদা ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম, কে আছো? চলে যাও, নইলে এখনই আমি বন্দুক ছুড়ব। কোনো জবাব নেই। দরজার ওপরে ধাক্কাও থামল না। এখনো আমার কথা শোনো, নইলে। বাইরে বিশ্রী গলায় কে হাসতে লাগলো। আমি বন্দুকের ঘোড়া টিপলুম। সঙ্গে সঙ্গে দরজার ওপরে ধাক্কাও থেমে গেল। ঠকঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুঠির সিঁড়ির ওপরে শব্দ শুনলুম, ঠক ঠক ঠক। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল। সে হাসি অমানুষিক, শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাতে জল ধরে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতন কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুললে। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়ে দেখি এক কোণে কাপড়ে মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা। ধর্মর করে এসে উঠে বসল। সেই সাঁওতালি পুরুতটা। ক্রুদ্ধস্বরে বললুম, কাল আবার কি করতে এখানে এসেছিলি? ভারী চালাকি পেয়েছিস না? লোকটার মুখের ভাব একটুও বদলালো না। শান্তস্বরে বলল, আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন, আমিও তাই এসেছিলাম। তোর ঠাকুর কোথায়? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন। মিথ্যে কথা, আমি নিজের চোখে দেখেছি টেলার তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন। কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলুম। সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে। আর আর ও কি? মূর্তির পেটের ওপরে একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরো নানা জায়গাতেও রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলুম না। মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না। কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে পালিয়ে এলুম। কলকাতায় ফিরে এসে খবরের কাগজে এই বিবরণ পড়লুম। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলর কর্ম হইতে অবসর লইয়া বিলাতে যাইতেছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভব তিনি প্রাণ হারাইয়াছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তাহার মোটর গাড়ি পাওয়া গিয়াছে। মোটরের ওপরে ভিতরেও চারিপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেলর ও তাহার আর্দালির কোনোই সন্ধান পাওয়া যাইতেছে না। পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলর ও তাহার আর্দালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদক ব্যাঘ্রেরও খোঁজ পাওয়া গিয়াছে। সেই ভুতুড়ে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেলর আর তার আর্দালির গায়ের রক্ত। এবং সেই সাঁওতালি পুরুতরাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলুম শিকার কুঠিতে আর এক রাত্রিও বাস করব না। কিসে কে হয় কে জানে। শেষ হলো আমাদের আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায় রচিত ভূতের রাজা। গল্পটি শুনে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে আজ প্রথম এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।